দর্শক আমন্ত্রণ এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। মূলত অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। বাংলাদেশের জাতীয় সংসদে দিনকে দিন আমরা লক্ষ্য করছি যে সেখানে ব্যবসায়ী প্রতিনিধিদের সংখ্যা দিন দিন বাড়ছে। বিগত নির্বাচনগুলোর পাশাপাশি আসন্ন যে নির্বাচন হতে যাচ্ছে সেখানেও নির্বাচনী দৌড়ে ব্যবসায়ীরা আছেন। তো অনেকে এই বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখেন যে যেহেতু ব্যবসায়ীরা যদি সরকারের নীতি নির্ধারণী কিংবা আইন প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন তাহলে সেখানে স্বার্থের দ্বন্দ্ব হয়, অর্থাৎ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এবং নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের পক্ষে যায়। এ কারণে বিষয়টিকে অনেকে ভিন্নভাবে দেখেন। অন্যদিকে ব্যবসায়ীদেরও যুক্তি আছে যে আইনে তো ব্যবসায়ীদের সংসদ সদস্য হতে কোনো বাধা নেই। সব মিলে এই সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বের বিষয়টিকে কিভাবে দেখছেন বা সেটার কেন ব্যবসায়ীদের মধ্যে সংসদ সদস্য হওয়ার প্রবণতা বাড়ছে, সেসব বিষয় নিয়েই আমরা সাজিয়েছি আজকের এই বিস্টক অনুষ্ঠান। আজ আমাদের এই আলোচনায় অতিথি হিসাবে আছেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেই সঙ্গে যিনি শাহরিয়ার স্টিলস মিলসের ব্যবস্থাপনা পরিচালক জনাব শেখ মাসাদুল আলম। জনাব মাসাদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে। যে যে বিষয়ে আমাদের আলোচনা, আমরা খেয়াল করছি যে বাংলাদেশের সংসদে সবসময় ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ছে এবং এবারও আমরা সেটি দেখছি যে এবার যে মনোনয়নপত্র যে দাখিল করা হয়েছে তাতে দেখা গেছে যে ৩০০রও বেশি প্রার্থী ব্যবসায়ী এবং যাদের বেশিরভাগই কোটিপতি। তো এটাকে কিভাবে দেখছেন? ব্যবসায়ী যে থাকতে পারে না তেমন না। ব্যবসায়ীর মধ্যেও তো রাজনীতি করে আসছে এমন ব্যবসায়ীও আছে। তবে একেবারে যেই হারে ব্যবসায়ী যাচ্ছে এতে ভালো ব্যবসায়ী খুব কমই যায়। আমি যখন আমার ব্যবসা রেখে আমি শুধু অ্যাসোসিয়েশন করি তাতেই আমার ব্যবসার অনেক ক্ষতি হয়ে যায়। আর আমি যখন ব্যবসাটা ছেড়ে দিয়ে পলিটিক্স করতে যাব তখন তো ব্যবসার অবস্থা 12টা বেজে যাবে। যেমন যারা বেশিরভাগ ব্যবসায়ী তো ঋণ খেলাপি, যারা ওই পলিটিক্স করে তাদের ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো আছে কমই দেখা যাবে। তবে এখন এমন একটা পর্যায়ে চলে যায় যে এটা ওখান থেকে একবার ঢুকলে আর বেরোনো যায় না। তো আমাদের জন্য আমি মনে করি না যে এই প্রতিযোগিতাটা এত ভালো আমাদের। হ্যাঁ, আমরা যেমন কিছু ব্যবসায়ী ওই যখন ফ্যাসিস্টের শেষ সময়েও যেমন সেই ফ্যাসিস্ট সরকারকে বাহবা দিয়েছে একেবারে কবর পর্যন্ত, আমরা আপনার সাথে আছি মানে কি তাদের কাছে তেল বাজিয়ে দিয়ে আমরা একটু এই লুটপাট করে ভালো থাকার জন্য এই ধরনের লোকজনই বেশি। একেবারে যে ভালো লোকও যায় না তা বলবো না, ভালো লোকও যায়, তবে এই ধরনের সংখ্যাই বেশি। না, আমি একটি পরিসংখ্যান দেই আপনাকে। যেমন বিগত নির্বাচনে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন 200 জন, অর্থাৎ 67% ছিল ব্যবসায়ী। তো তার আগের বার আমরা দেখেছি যে 61% ব্যবসায়ী, প্রায় 165 জন সংসদ সদস্য ছিলেন ব্যবসায়ী। তো আপনি যেটি বলছিলেন যে ভালো ব্যবসায়ীরা যায় না, বেশিরভাগই ঋণ খেলাপি, কিন্তু ঋণ খেলাপিতে তো নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তারা কিভাবে ওখানে যাচ্ছে? তারা ওই রিশিডিউলটা করে নিতে পারে, রিশিডিউলটা করে নিয়ে চলে যায়, এই তো করতে পারে। ভালো ব্যবসায়ীরা তো এই যে এত ব্যবসায়ীরা থাকার পরেও আমরা ব্যবসায়ী বান্ধব সরকার কি পেয়েছি? এই গত ফ্যাসিস্টের সময়ও এতগুলি ব্যবসায়ী ক্ষমতায় ছিল, অথচ এনবিআর এর চেয়ারম্যান কোনো ব্যবসায়ীদের সাথে কথাই বলতেন না। তো সেই ব্যবসায়ীরা যে কি ব্যবসায়ীদের স্বার্থে কাজ করেছে, তাদের ব্যক্তির স্বার্থে কাজ করেছে। সত্যিকারের ব্যবসায়ীরা তো সরকারকে কন্ট্রিবিউট করে, সে তো এমনি সরকারের কাছে একটা রেসপেক্ট অনার করে, আশা করে। হ্যাঁ, এই দেশের ট্যাক্সের টাকায় ব্যবসায়ীদের টাকায় সরকার পরিচালিত হয়। রাজনীতিবিদ আমাদের ড্রাইভিং সিটে থাকে, আমরা তাকে যোগান দিই। তো সেই সম্মানটুকু যদি আমাদের পায় তাহলে তো আর আমাদের ওই চেয়ারে যে বসার দরকার নেই। আমি আমার ব্যবসায়ী জায়গায় আমি কন্ট্রিবিউট করব, আমি সরকারকে ট্যাক্স দিব, সরকারের কর্মসংস্থান করব দেশের জন্য। আমার জায়গায় থেকেই তো দেশের কাজ করার অনেক সুযোগ আছে। তো ওখানে যাই কেন যখন আমার ব্যবসায় প্রতিবন্ধকতা তৈরি হয়? যেটা বলছেন তার মানে ব্যবসায়ী যারা সংসদে গিয়েছেন তারা আপনাদের স্বার্থও দেখেন নাই, তাহলে তারা কার স্বার্থ দেখেছেন? তাদের ব্যক্তির স্বার্থের জন্যই বেশিরভাগ গিয়েছেন। আপনার যেখানে যেই ব্যবসায়ীরা গিয়েছেন তারা কি এমনি এমনি নমিনেশন পেয়েছে? তাদের তো নমিনেশনটা কিনে নিতে হয়েছে, ওই তো ওটা একটা বাণিজ্যের মতো হয়ে গেছে।
এখনও যারা আছে তাদের মধ্যেও তো ওই রকমের সংখ্যাটাই বেশি। সত্যিকারের যেই লোকটা সারা জীবন পলিটিক্স করে আসছে, সোশ্যাল ওয়ার্ক করে আসছে, করে যাচ্ছে, তারা কয়জন ওখানে আছে। তো আমরা এর মধ্যেও এই সময় নিশ্চয়ই আশা করব মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। এখন মানুষ শুধু ওই নেতাকে দেখে ভোট দেয় না। না, আপনি যেটা বলছিলেন যে নমিনেশন বাণিজ্য, এই কথাটা তো আমরাও সবসময় শুনি। তো ব্যবসায়ীরা তো সবসময় তাদের লাভ দেখেন, তাই না? তো সেক্ষেত্রে একজন ব্যবসায়ী যদি 100 কোটি টাকা দিয়ে, 50 কোটি টাকা দিয়ে কিংবা 60 কোটি টাকা দিয়ে যদি নমিনেশন কেনেন, তাহলে তার যে ইনভেস্টমেন্ট, তাহলে রিটার্ন অফ ইনভেস্টমেন্টে আসলে কিভাবে তিনি তোলেন? ওই তোলার ওই যে গতানুগতিক পূর্বের যে রাজনৈতিক ব্যবস্থাটা ছিল, জি, এই লুটপাটের ব্যবস্থাটার জন্য এখনো আশা করে এই অবস্থায় থাকবে, বিরাজমান থাকবে। এই পরিবর্তন হবে না। ওইখানে গেলে আমরা সেইভাবেই লুটপাট করে আবার নিজেকে গুছায় নিতে পারবো। যেটুকু এখন কন্ট্রিবিউট করবো এটার 10 গুণ আবার রিকভার হবে। 10 গুণ কি তোলা সম্ভব? না হলে কেন যাবে? আমি তো ব্যবসা করে এই গত 4 বছর 5 বছর যাবৎ দেশের অর্থনীতির যেই অবস্থা তৈরি হয়েছে, এখন তো একটা মহামারী চলতেছে, অর্থনৈতিক মহামারী চলতেছে দেশে। দেশে কোনো সরকারি ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। আপনি মেগা প্রকল্প করে লুটপাট হয়েছে, মেগা প্রকল্পগুলি দিয়ে দেশে এগিয়েছ, কিন্তু লুটপাটটা না হয়ে যদি সুশাসন থাকতো তাহলে দেশটা তো আরও আগাতে পারতো, ঠিক না? ওই একটা পদ্মা ব্রিজের টাকা দিয়ে যদি 3টা পদ্মা ব্রিজ হতো, তো সারা দেশটা তো কানেক্টিভিটিতে চলে আসতো। আজকে ওইখানে একটা পদ্মা ব্রিজের আবার পার হতে 1300 টাকা টোল দিতে হয়। যদি ওইটা 30 লক্ষ টাকা না হয়ে 30,000 কোটি না হয় 10,000 কোটি টাকা হতো, তাহলে তো ওখানে টোলটা হতো 300 টাকা। তাহলে তো আমাদের অর্থনৈতিক চাকা এমনিই ঘুরে যেত। আজকে বিদ্যুতের যেই গ্যাসের যেই সংকট চলতেছে দেশে, বিদ্যুতের যেই সংকট চলতেছে, এগুলি কেন চলতেছে? এটা অব্যবস্থাপনার জন্য। আমরা কিনতে যে বেশি টাকা দিয়ে কিনি, ওখানে কমিশন বাণিজ্য হয়। সাধারণ ভ্যাকসিনটা দেখেন, করোনার সময় যে ভ্যাকসিনটা, সেটাও থার্ড পার্টি দিয়ে কিনতে হলো, সেটাও তাদের দলের লোকজনকে দিয়ে কিনতে হলো। সেখানেও এই এই করোনাকে নিয়েও ব্যবসা বাণিজ্য হয়েছে। দেশে তো একটা গোষ্ঠীতে ব্যবসা বাণিজ্য হচ্ছেই। তো এই সমস্ত সুযোগ সুবিধার জন্যই ওই ব্যবসায়ীরা যায় ওখানে পলিটিক্স করতে। আর না হলে যেই সরকারে থাকুক না কেন, আমি তো ব্যবসা করি, আমি সরকারকে ট্যাক্স দিই, ভ্যাট দিই, আমাকে আমার প্রাপ্যটা তো এনশিওর করার কথা সরকারের। ওই সরকারের আমলারা কিভাবে ফ্যাসিলিটেট করবে আমাকে তারা চিন্তা করবে। কারণ আমাদের টাকায় তো তাদের বেতন হয়। আর এখন ওনারা আছে রাজার আসনে, আমরা আছি তাদের কর্মচারীর মতো বিহেভ করে আমাদের সাথে। তো এখন আমরা আশা করব এখন জাতি সেইভাবে ভোটের সময় সেটা মাথায় রেখে ভোট দিবেন, নির্বাচন করবেন। সত্যিকারের অর্থে আমাদের যারা পার্লামেন্টেরিয়ান হবে, এমপি হবেন, তাদের তো দেশের ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনো রিলেশন নাই। তারা আইন প্রণয়ন করবেন, দেশের সমস্ত ডেভেলপমেন্টের জন্য ডিজাইন করবেন, আমাদের ব্যবসার জন্য কিভাবে আমরা ফ্যাসিলিটেট হবে সেই ডিজাইনটা করবেন। সেই জ্ঞান গর্ব মানুষগুলি সেখানে যাওয়া উচিত, আর সেগুলির পিছনেই আমাদের কাজ করা উচিত, তাদেরকেই ভোট দেওয়া উচিত। আপনি বলছিলেন যে আপনাদের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে গ্যাস বিদ্যুতের সমস্যায় আপনারা আছেন, তাহলে এতগুলো ব্যবসায়ী প্রতিনিধি সংসদে সেখানে গিয়েছিলেন গত নির্বাচনের কথাই যদি আমরা ধরি, তাহলে তারপরেও তো সেখানে কোনো সমাধান হয়নি। এমনকি আমরা দেখেছি যে বড় বড় অনেক শিল্প গোষ্ঠীর যারা মালিক, তারা সেখানে গিয়ে মন্ত্রী পর্যন্ত হয়েছেন, কিন্তু সমস্যার সমাধান হয়নি। অনেকে তো মজা করে বলছে যে আসলে জাতীয় সংসদ এখন হয়েছে কোটিপতি ক্লাব। তো সব কিছু বিষয়ে আপনার কাছ থেকে আরও একটু এসব বিষয়ে শুনবো, তবে তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে আমাদের। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনী দৌড়ে ব্যবসায়ীরা, এসব নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শাহরিয়ার স্টিলস মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম। জি, আপনাকে আরেকবার স্বাগত। আমি বিরতির আগে আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, এই যে এত এত সংসদ সদস্য আপনার পার্লামেন্টে যাচ্ছে, কিন্তু ব্যবসায়ীদের যে সংকট আপনি যেটি বলছিলেন, সেই সংকটের তো আসলে কোনো সমাধান হয় না। অনেকে বলেন যে আসলে জাতীয় সংসদ এখন কোটিপতি ক্লাব, এটার নাম দিয়েছে কোটিপতি ক্লাব। কিভাবে? আসলে যেমন ধরেন এই গত 5 বছরে আমাদের প্রায় 10 বছর যাবৎ কিন্তু আমাদের স্টিল সেক্টরটা ওভার প্রোডাকশনে আছে। ডিমান্ডের চাইতে প্রোডাকশন বেশি।
এবং আমাদের দেশের মধ্যে প্রায় 4-5টা কোম্পানি খুব বড় জায়ান্ট, এরা জি। এককভাবে দেশের প্রোডাকশনের প্রায় 60% তারাই হোল্ড করে। তো তার মধ্যে আবার নতুন করে চাইনিজ 2টা কোম্পানি চলে আসলো। আমরা প্রায় 10 বছর যাবত এটা আমরা সরকারের কাছে বলতেছি, এই সেক্টরে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের ক্যাপাসিটি ওভার, আমরা গ্যাস বিদ্যুৎ পেলে আরো বেশি করতে পারি, আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, তারপরেও আমরা ওভার প্রোডাকশনে আছি। তার মধ্যে 5 বছর পর্যন্ত আমাদের দেশে ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। তো সেই ক্ষেত্রে নতুন করে চাইনিজ 2টা কোম্পানি আবার আমাদের দেশে এইসব প্রোডাকশন শুরু করছে ওই বিদেশি বিনিয়োগ হিসাবে। যেই ক্ষেত্রে আমাদের অবস্থান দুর্বল, যেই ক্ষেত্রে আমাদের ঘাটতি আছে প্রোডাকশনের, সেই ক্ষেত্রে যদি আসতো তাহলে এটা অসুবিধা হতো না। এটা তো এমনিই আমরা দেশের ওভার প্রোডাকশনের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের মিলগুলি এখনো প্রতিযোগিতায় টিকতে পারতেছে না, তার মধ্যে চাইনিজ 2টা কোম্পানি অলরেডি প্রোডাকশনে চলে আসলো। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা তো কম কথা বলি না এইটা নিয়ে, অনেকবার বলছি যে আমাদের ক্যাপাসিটি ওভার প্রোডাকশন অবস্থা। অনেক ক্ষেত্রে আমরা গার্মেন্টসগুলি আমরা স্বয়ংসম্পূর্ণ, আমাদের দেশের গার্মেন্টসগুলি নিজেরাই সম্পর্ক, সেখানে যদি বিদেশি গার্মেন্টসকে আবার না এখানে সুযোগ দেওয়া হয়, তাহলে আমাদের গার্মেন্টসগুলি প্রতিযোগিতার সক্ষমতা হারাবে। সিমেন্টটা আমরা ওভার প্রোডাকশনে আছে, সেখানে যদি বিদেশি কোম্পানি এসব বিনিয়োগ করে আমরা আমাদের সক্ষমতা হারাবো। মেডিসিনও আমাদের প্রোডাকশনে আমরা সক্ষম সব, তারপরেও যদি এখানে বিদেশি বিনিয়োগ আসবে, তাহলে এই কাজগুলি হলো কি করে? এত ব্যবসায়ী থাকতে আমরা তো আওয়াজ কম তুলিনি। তার মানে ওই ব্যবসায়ীরা তারা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তারা ব্যবসায়ীদের কথা চিন্তা করে না। অনেকে তো বলে যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বিশ্লেষকরা এটাকে ভালো চোখে হ্যাঁ, দেখেন না অবশ্যই ব্যবসায়ীদের। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। যেমন ধরেন না, যেমন যেই সেক্টরটা আমরা এই বড় কোম্পানিগুলি যখন আসে তখন একটা কিন্তু ওই বেশি প্রোডাকশন যাদের কাছে হোল্ডিং হয়ে যায়, তখন কিন্তু মনোপলি তৈরি করার সুযোগ থাকে। 4-5টা বড় কোম্পানি মিলে এখন যদি তারা মনে করে যে আমরা 1 বছর লোকসান দিয়ে আমাদের ইন্ডাস্ট্রি চালাবো, আমরা বাকি ছোট কোম্পানিগুলিকে সব বন্ধ হয়ে যাবে, এরা দেউলিয়া হয়ে যাবে, তারপরে তারা আবার তাদের মতো করে প্রাইস বাড়াতে থাকবে, তখন তার বিকল্প থাকবে না। হ্যাঁ, আমাদের অনেক সেক্টরই কিন্তু, যেমন ভেজিটেবল অয়েল, এটা নিয়ে সরকার কিছুই করতে পারে না, কারণ সমস্ত প্রোডাকশনটা ওই 4-5টা কোম্পানির হাতে জি। হয়ে গেছে। এখন এরা যদি ইচ্ছা করে দাম বাড়াতে পারে, কমাতে পারে, এটা সরকারেরও নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু কেন নিয়ন্ত্রণে থাকে না এটা? নিয়ন্ত্রণে থাকবে কি করে? এখানে তো মুষ্টিমেয় কয়েকজন, এই কয়েকজন আবার অনেক বড়, তাদের মধ্যে তো কম্পিটিশন করার কিছু নাই। সরকার ব্যবসায়ীদের কাছে জিম্মি হয় কিভাবে? জিম্মি হয় মানে এই 4 জনের কাছে চাঁদা চাইতে তো সুবিধা, 2 জনের কাছ থেকে নিল, তাদের সুবিধা দিল। এখন আমার এখানে যদি 100 জন কোম্পানি থাকে, তার কাছ থেকে তো চাঁদা চাইতে পারে না। একজনকে ডেকে নেওয়া তো 4 জনকে নেওয়া তো সহজ। তো এইখানে যে সমস্যাগুলি তৈরি হয়, তো একটা প্রতিযোগিতামূলক বাজার তৈরি হলে সেখানে প্রতিযোগিতামূলক কোম্পানিগুলিকেও তো রাখতে হবে। আর সেখানে প্রায়োরিটি তো দিবেন আপনি দেশীয় কোম্পানিগুলিকে। আপনি বিদেশি কোম্পানিগুলি আজকে আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট কোথায় চলে গেছে? ব্যাংকগুলি আমাদের ফাইন্যান্স করতেছে না, আর তারা তো মাইনাস ইন্টারেস্টে টাকা নিয়ে আসছে আমাদের দেশে। তারা তাদের দেশে তো নেগেটিভ ইন্টারেস্ট ব্যাংকে টাকা রাখলে, তো সেই টাকা এনে বিনিয়োগ করতেছে। তারপরে আমি এখন আমার এখানে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে আমার গ্রিড লাইন থেকে বিদ্যুৎ আমার ফ্যাক্টরি পর্যন্ত নিজের খরচে টেনে নিতে হবে। আর ওখানে যারা বিনিয়োগ করছে বিদেশিদের, তাদের ওখানে সরকার নিজের টাকায় তাদের এখানে বিদ্যুতের লাইন পৌঁছে দিচ্ছে, গ্যাস লাইন পৌঁছে দিচ্ছে। তার মানে এটাকে আপনারা একটা বৈষম্য হিসেবে দেখছেন? অবশ্যই বৈষম্য তো আছে। তাদের কিন্তু বিদেশি ট্যাক্স বিনিয়োগ কি হলিডে আসবে না? আছে। বিদেশি বিনিয়োগ আনবেন আপনি, যেটা আপনার দেশে নাই সেটার জন্য আনেন। আচ্ছা। আর সেই বিনিয়োগ আনার আগে তো আমাকে সুরক্ষা দিতে হবে। এখানে তো আমার কোনো সুরক্ষা নাই। দেশীয় বিনিয়োগকে সুরক্ষা দিতে হবে না, আমি তো তার সাথে প্রতিযোগিতায় টিকতে পারবো না। রাইট। তার ব্যাংকের ইন্টারেস্ট মাইনাস, জিরো ইন্টারেস্টে সে টাকা আনতেছে, আর আমার তো ইন্টারেস্ট এখন 13% থেকে 15% হয়ে গেছে। আর ব্যাংকের যে সমস্ত অতিরিক্ত চার্জ আছে, এগুলি দিয়ে আমাদের 18% চলে যায়। তার মানে বিদেশি বিনিয়োগের নামে দেশীয় কোম্পানিগুলো মার খাচ্ছে। হ্যাঁ, দেশীয় কোম্পানিগুলিকে ক্ষতিগ্রস্ত করবে। কোনো বিদেশি বিনিয়োগ তার লাভটা এনশিওর না হওয়া পর্যন্ত বিনিয়োগ করবে না। কিভাবে সে তার প্রফিটটা এনশিওর করতে হবে, তার টাকাটা ফেরত দেওয়া এনশিওর করতে হবে, তারপরে বিনিয়োগ করবে। আর আমাদের ব্যবসা হোক বা না হোক, আমি যেটাই মাথা ঢুকাইছি এখান থেকে তো বেরোতে পারবো না, আমাকে করতেই হবে। আমরা করছি, আমরা লস করি, লাভ করি, চলে যাচ্ছে। যেমন এই এখন মালের দাম কম, মানে আমাদের কস্টিং কিন্তু কম না, লোকসান দিয়ে হলো আমার ফ্যাক্টরি রান করাতে হচ্ছে, চালায় রাখতে হচ্ছে। যখন আমার একটু বাজার এখন আস্তে আস্তে প্রাইসটা অ্যাডজাস্ট হচ্ছে, এখন আমাদের পিক টাইম সিজন, তারপরও আমাদের কাঙ্ক্ষিত রেটে যেতে পারতেছে না। আমাদের 80+ আমাদের রেট আছে, এখনো 78, 75 এইরকম চলতেছে, যেখানে আজকে আমাদের কস্টিং প্রায় 85,000 টাকা। আপনাদের ইস্পাত শিল্প তো আসলে সবচেয়ে বেশি
লুজার আসলে এই সময়, যেহেতু সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বন্ধ আছে নানান কারণে? সরকারি ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি বন্ধ, কিছু কিছু ছোট কাজগুলি এখন চলছে, দৈনন্দিন কাজগুলি চলছে। তারপরেও সিজন হিসাবে সারা দেশের একটা কাজ তো আছে, এই সময় সারা পৃথিবীতে কাজ তৈরি হয়। আবার র মেটেরিয়ালের আমাদের একটা ক্রাইসিস তৈরি হয়, আমাদের এই হলিডেতে চলে যায় ডিসেম্বরে, নিউ ইয়ার এটা তো নির্মল মৌসুম। তারপরে আবার এই ইয়েতে ফেব্রুয়ারিতে চাইনিজ হলিডেতে আছে। আমাদের সারা দেশের পৃথিবীতেই চাইনিজরা এই ব্যবসাটা একটা বিরাট অংশীদারিত্ব আছে। ফেব্রুয়ারি মাস সারাটাই তাদের হলিডে থাকে। তারপরে ওখানে বরফ স্নোফলিং এর কারণে এই স্ক্র্যাপ কালেকশন কমে যায়। তো এই যে অর্থনীতিতে যে এখন অনেকখানি স্থবির, তো নির্বাচনের পরে আসলে অর্থনীতি কতটা গতিশীল হবে এ ব্যাপারে আপনার কাছে একটু শুনবো। তার আগে নিচ্ছে আরেকটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। এবার নিচ্ছে আরেকটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি নির্বাচনী দৌড়ে ব্যবসায়ীরা, এসব নিয়ে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন শাহরিয়ার স্টিলস মিলসের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম। যে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যে বিরতির আগে আমি আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম যে এখন তো ব্যবসা বাণিজ্য আসলে অনেকখানি স্থবির, এবং আপনাদের সেক্টর তো আরও বেশি। ইস্পাত শিল্প তো একদম প্রায় কি বলবো, মানে খুবই সংকটে। তো এখন তো নির্বাচনের একটা ডামাডোল, এবং সবাই আশাবাদী যে নির্বাচন হচ্ছে। তো আপনারা কি মনে করেন যে নির্বাচনের পরে অর্থনীতি কতখানি গতিশীল হবে, কিংবা কতখানি ঘুরে আসলে দাঁড়াবে? নির্বাচনের পরে কতটা গতিশীল হবে সেটা নির্ভর করে পরবর্তী সরকারটা কেমন হবে তার উপরে। জি, মানে আসলে যেই আকাঙ্ক্ষা নিয়ে এই দেশের পরিবর্তনটা হলো, যে এই বিপ্লবটা হলো, এই বিপ্লবের যদি আসলে মূল জিনিসটাই যদি বাস্তবায়িত হয়, আসলে যে সংস্কারটা হওয়ার কথা, এই দলগুলির মধ্যে এবং নির্বাচিত প্রতিনিধিগুলির মধ্যে যদি সেই সংস্কারিত লোকগুলি আসে, আর জনগণও ভোটের বেলায় যদি সেগুলি মাথায় রেখে মূল্যায়ন করে ভোট দেন, সেই রকম নেতা নির্বাচিত করেন যারা সৎ, মেধাবী, দেশপ্রেমিক, এই তিনটা গুণ যাদের আছে তাদেরকে যদি নির্বাচিত করেন, তাহলে কিন্তু একটা পরিবর্তন আশা করে। যারা এই নমিনেশন কিনে নিয়েছে তাদের কাছ থেকে তো জাতি ভালো কিছু আশা করবে না। আর তার সেই মেধাও তো থাকতে হবে, তার সেই শিক্ষাগত যোগ্যতা, সেই জ্ঞান গরিমা থাকতে হবে, যাতে সেই আইনগুলি পরিণয়ন করতে পারে, আমাদের এই সমস্যাটা কোথায় এটা নির্ধারণ করতে পারে। ব্যবসায়ী হলো, ব্যবসায়ীদের জন্য যারা যদি সেই প্র্যাকটিক্যাল সেই অভিজ্ঞতা তার না থাকে, সে তো এই সমাধানগুলি করতে পারবে না। এই যে বললাম না, কিছু আমাদের যে সমস্যাগুলি হয়ে যাচ্ছে, আমাদের ব্যবসায়ীরাই তো আমাদের নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। তার মধ্যে কেমন করে আমাদের সেক্টরে ওভার প্রোডাকশন থাকার পরেও এই বিদেশি বিনিয়োগ আসলো? এটা তো এই সরকারের আমলে আসে নাই, নিশ্চয়ই আগের সরকারের আমলেই হয়েছে, এবং আজকে তারা প্রোডাকশনে চলে আসছে। এটা তো তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত। আশা করব এই, যদিও নির্বাচন চলছে, দেশে কিন্তু একটা সরকার আছে, এনবিআর কিন্তু তাদের মতো কাজ করতেছে। এনবিআর কিন্তু, আমাদের ব্যবসা নাই কিন্তু এনবিআর এর রেভিনিউ কমে নাই। এই রেভিনিউগুলি কি করে আসতেছে? ইম্পোর্ট কমে গেছে, দেশের প্রোডাকশন কমে গেছে, সেল কমে গেছে। জোর করে মানুষের কাছ থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেছে। এখন এবার আগে ছিল 0.6% টার্নওভারের উপরে ছিল, সেটা এখন 1% করে দেওয়া হয়েছে। আমাদের টাকা, এক টন রডের দাম 80,000 টাকা, 75,000 টাকা এক টন রডের দাম, কিন্তু লাভ হয় কয় টাকা? এর টার্নওভারের উপরে 1 টাকা যদি 1% করে দেয়, তাহলে তো ওইটা দিয়েই কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। ব্যবসায় লাভ হোক, লস হোক, ইনকাম ট্যাক্সের বেলায় আমাদের তাদের প্রফিট দেখাইতেই হবে, না হলে ওইটাকে অডিটে ফেলে এমনভাবে তাকে বিপদে ফেলবে, তার কাছ থেকে আবার গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে। আপনি বলছেন যে ব্যবসা কম, ব্যবসা বাণিজ্য স্থবির, কিন্তু সরকারের রাজস্ব আয় বাড়ছে। হ্যাঁ, বাড়ছে, মানে আমার ট্যাক্স বাড়ায় দিচ্ছে, আমার টার্নওভার বাড়ায় দিচ্ছে, আমার এইটি বাড়ায় দিচ্ছে, অগ্রিম আয়কর বাড়িয়ে দিচ্ছে। যারা দিচ্ছে তাদেরকেই গলা চেপে ধরতেছে, বা তাদেরকে ফাইল টাইল অডিট করে তার কাছ থেকে জোর করে টাকা মিলে আদায় করতেছে। এখন তাদের ট্যাক্সও বাড়তেছে, ফ্যাক্সও বাড়তেছে। কিন্তু এই সিচুয়েশনের জন্য তো ব্যবসায়ীদেরও দায় কম না, তারা তো ফাঁকি দেয় নানান কারণে। ফাঁকি দেয়, নিয়মগুলি তো ফাঁকি দেওয়ার মতো করে দেয়, আবার তাদের কাছে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়, তারা তো সেটার ঊর্ধ্বে না। এমন না যে তারপরে তারা সব অনিষ্ট হয়ে গেছে, তা না। আচ্ছা, তারা তাদেরটা আদায় করতেছে, আনডিউ অ্যাডভান্টেজ বেশি নিচ্ছে, তাদের হাতে ক্ষমতা বেশি গেলেই তারা বেশি সুযোগ সুবিধা পায়।
আচ্ছা, তো আমাদেরও যেমন স্বচ্ছতা দরকার, আমাদের যে অহেতুক যে হয়রানিগুলি আছে সেগুলি বন্ধ করার দরকার। এই জন্য এনবিআর যদি আমাদের গণমুখী হয়, আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করে, তাহলে তাহলে সংস্কার কতটা হলো? সংস্কার তো এখনো তো সংস্কার আলোচনার মধ্যেই আছে, সংস্কার তো বাস্তবায়ন হয় নাই। যদি সংস্কার হতো, প্রথমেই সরকার এসে যদি সংস্কারগুলি করে ফেলতে পারতো, সরকারের প্রতি জনগণের যে ম্যান্ডেট ছিল, বিপ্লবের যে ম্যান্ডেট ছিল, তাহলে আজকে এত ব্যবসায়ী আপনি নমিনেটারই পেতেন না। এরা তো ব্যবসা না হলে তারা তো এমপি হওয়ার জন্য টাকা পয়সা খরচ করতো না। হ্যাঁ, ওখানে যে এমপি হয়ে যদি ব্যবসা না পাওয়া যায়, তাহলে তো টাকা পয়সা খরচ করবে কেন? তাহলে সত্যিকারের অর্থে দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা, তারাই ওখানে থাকতেন। ভালো ব্যবসায়ীরা তাদেরকেই সহযোগিতা করতো, তাদেরকে ফাইন্যান্স করতো, যে এদের টাকা পয়সা নেই, অনেকে দিচ্ছে না। টাকা পয়সা ছাড়াও অনেক লোকজন জনগণের টাকায় নির্বাচন করতেছে না। হাদিকে তো অনেক লোকজন দেখছি পয়সা করে দিচ্ছে। হ্যাঁ, তো এই ধরনের লোকজনগুলি তা আসার সুযোগ পেত। ভাই, আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সময় প্রায় শেষ। তো আপনার কাছে শেষ একটা প্রশ্ন, যে এই যে আমরা যে আলোচনাগুলো করলাম, সেখান থেকে তাহলে এখন উত্তরণের পথটা কি? আমাদের আসলে সমাধানটা কিভাবে হবে? এখন দ্রুত একটা নির্বাচন হয়ে যাওয়া দরকার, দেশের একটা জনগণের সরকার হওয়া দরকার। আর এই নির্বাচনের মধ্যে আমাদের জনগণের দায়িত্বটাই বেশি। আমাদের উচিত শিক্ষিত, মেধাবী, দেশপ্রেমিক নেতা নির্বাচন করা, যারা দেশের এই জঞ্জালগুলি পরিষ্কার করবে, দেশের এই সংস্কার করে একটা দেশ গণবান্ধব দেশে পরিণত হবে, সরকারটা জনগণের সরকার হবে, যারা দেশ নিয়ে ভাববে, ব্যবসা নিয়ে ভাববে, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাববে, মানুষের মৌলিক চাহিদাগুলি কিভাবে সমাধান হবে। দেশের অধিকাংশ মানুষ এই শিক্ষার জন্য বিদেশে দৌড়ায়। আমার দেশের সরকারি শিক্ষাকেই সবচাইতে প্রায়োরিটি দিতে হবে, একেবারে প্রাথমিক থেকে সর্বোচ্চ শিক্ষা ভালো সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে পাওয়া যাবে। স্বাস্থ্য ব্যবস্থাকে আমার দেশের থেকে, বাইরের থেকে আমাদের দেশের চিকিৎসা নিতে আসতে হবে, সেই জন্য সরকারি হসপিটালগুলিকে সেইভাবে দাঁড় করাতে হবে। প্রশাসনকে সেইভাবে ঢেলে সাজাতে হবে। আমার প্রশাসন হবে, পুলিশের কাছে যেতে আমরা ভয় পাই, ওখানে গেলে উল্টা আমাকে ঝামেলায় ফেলবে, ওই জায়গার থেকে আমাকে বের করে আনতে হবে। সেই জন্য ওই দেশপ্রেমিক, মেধাবী সেই নেতাগুলিকে যদি আমরা এই ভোটের মাধ্যমে যদি নির্বাচিত করতে পারি, তাহলে সেই সংস্কারগুলি হলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। আজকে যারা সরকারে আছেন, তারা এই যে মানুষের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা নিয়ে চলমান কাজগুলিও চালিয়ে যেতে হবে। এমবিআরকে এখন থেকে সংস্কারের জন্য কাজ করতে হবে। আমাদের উপরে যে অযাচিত ট্যাক্স যেগুলি আছে, সেগুলিকে নিরসন করে ট্যাক্স কিভাবে আদায় হবে, আমাদের স্টেট হোল্ডারদের কাছ থেকে সহযোগিতা নিয়ে সেইভাবে গণবান্ধব, ব্যবসায়ী বান্ধব এমবিআরকে তৈরি করতে হবে। আমরাও আশা করি সরকার, হয়তো নির্বাচিত সরকার সে পথেই হাঁটবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা শেষ করছি আজকের আমাদের এই বিস্টক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।